মনে করুন যে আপনি বিশ্বব্যাপী বহু বিলিয়ন ডলারের সাম্রাজ্যের মালিক। সারা বিশ্বে আপনার অফিস, লক্ষাধিক কর্মচারী এবং নানা খ্যাতি, অর্থ এবং পাওয়ার রয়েছে যেগুলো মানুষ কল্পনাও করতে পারে না। ট্রাভেল করার জন্য আপনার কাছে প্রাইভেট জেট আছে, কোথাও যাওয়ার জন্য আপনার কাছে গাড়ি আছে, আপনি টাইম দেখার জন্য রোলেক্স ঘড়ি ইউজ করেন, আপনার মাল্টি মিলিয়ন ডলারের প্রাসাদ রয়েছে। দ্য অ্যাবসলিউট ফাইন্যান্সিয়াল ফ্রিডম এমন একটি স্বাধীনতা যা আপনি, আমি এবং সবাই চাই। এক সেকেন্ডের জন্য টাকার কথা চিন্তা না করে যেভাবে মন চায় সেভাবে জীবনযাপন করার স্বাধীনতা। কিছু একটা কেনার ইচ্ছে হয়েছে, কিনে ফেলুন, প্রাইস ট্যাগ দেখার কোনো প্রয়োজন নেই। বিশ্বের টপ বিলিয়নারদের লাইফ এভাবেই চলে। এভরিথিং অ্যান্ড এনিথিং অ্যাভেলেবেল, প্রাইভেট জেট, ফাস্ট কার, ফরেন ভ্যাকেশন, লাক্সারি ওয়াচ, ডিজাইনার জামাকাপড় এবং সীমাহীন পাওয়ার। এবং তারপরে আসেন আপনি। এমন সম্পদ, লাক্সারিয়াস লাইফ, পাওয়ার, এগুলো থেকে আপনি অনেক অনেক দূরে। আপনার জীবনে এমন কিছুই নেই। আপনি আপনার কলেজ বা চাকরিতে ফেসে আছেন, যেখান থেকে বেরিয়ে হতে পারছেন না। আপনি এই বিলিয়নারদের লাইফস্টাইল দেখেন এবং আপনিও স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্নটা কি? এক বিলিয়নার হওয়া। আপনি জেফ বেজোস, ইলন মাস্ক, বিল গেটস, স্টিভ জবস এবং মার্ক জুকারবার্গকে আপনার ভিতরে দেখতে পান। আপনি তাদের মধ্যে আপনার ছায়া দেখতে পান এবং আপনিও তাদের অনুসরণ শুরু করেন। আপনার ইচ্ছে আপনিও তাদের মতো হবেন। কিন্তু কেন আপনি হতে চান তাদের মতো বিলিয়নিয়ার? তাদের লাইফস্টাইলের জন্য, ফেমের জন্য, টাকা পয়সা বা ক্ষমতার জন্য? তাহলে আমি বলবো মিথ্যা, সবকিছু মিথ্যা। এই সবকিছু বাস্তবে একটি বড় মিথ্যা। আপনি শুধুমাত্র একটি কারণে তাদের মতো হতে চান এবং তা হলো মেড সেলফ বিলিয়নিয়ার হওয়া। তথাকথিত শব্দটি আপনি, আমি এবং প্রত্যেকেরই দ্য সেলফ মেড বিলিয়নিয়ার। এটা এমন যে এটার সামনে আপনি যা কিছু রাখেন না কেন সেটার ভ্যালু খুব কম মনে হয়। তবে মজার ব্যাপার হলো এটি আপনার দোষ নয়। কেন? কারণ এই বিলিয়নিয়াররা আপনাকে এমন গল্প শোনায় যেগুলো আপনি শুনতে চান, সেগুলো শোনায় না যেগুলো তাদের লাইফের অ্যাকচুয়াল রিয়েল স্টোরি। কিন্তু কেন তারা এমনটা করে? এগুলো করে এই বিলিয়নিয়ারদের আসলে লাভটা কি? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন এবং কিভাবে একজন সেলফ মেড বিলিয়নিয়ার ধারণা করা বিপজ্জনক। Very sad to see that because those guys are, those guys are heroes of mine, so it's really tough. পুরো বিশ্বের মধ্যে 2024 জন ব্যক্তি তারা নিজেকে জেফ বেজোস, ইলন মাস্ক, বিল গেটস, মার্ক জাকারবার্গ, ওয়ারেন হেস্টিংয়ের মতো নিজেকে একজন সেলফ মেড বিলিয়নিয়ার বলে দাবি করে। কিন্তু বাস্তবে তারা কেউই সেলফ মেড বিলিয়নিয়ার নয়। বেশিরভাগ বিলিয়নিয়ারই তারা গরিব ফ্যামিলি থেকে বিলং করে না, বরং তারা একটি সুবিধাপ্রাপ্ত পরিবার থেকে বিলং করে। এবং আমি জানি এখন আপনি কি ভাবছেন। আমাদেরকে তো বলা হয়েছে যে জেফ বেজোস 16 বছর বয়সে ম্যাকডোনাল্ডসে কাজ করতেন, ইলন মাস্ক তো তার অফিসেই ঘুমাতেন এবং স্টিভ জবস তার গ্যারেজ থেকে অ্যাপেল চালু করেছিলেন। হ্যাঁ, এগুলো সত্য। তবে এই গল্পগুলিরই দ্বিতীয় আরেকটি গল্প রয়েছে যেগুলি আপনার, আমার এবং সবার থেকে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু কেন? এইসব পাওয়ারফুল লোকগুলো আমাদেরকে সত্যটা কেন বলে না? এই জিনিসটা বুঝতে হলে আমাদের আগে 3টা জিনিস ভালোভাবে বুঝতে হবে। নাম্বার 1, সাপোর্ট সাইকোলজি। নাম্বার 2, সুডো ইন্সপায়ারিং স্টোরি। নাম্বার 3, লং টার্ম মনিটরি বেনিফিট। আগে আমি স্কুটার চালাতাম, আমার পরিবারের উপর ঋণের বোঝা ছিল এবং আমি খুব গরিব ছিলাম। আমি একটি রেস্টুরেন্টেও কাজ করেছি, আমি একটি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। কিন্তু আজ দেখো, আমার কাছে সব কিছু আছে। আমার বিশাল একটি বাড়ি আছে, বাইরের মার্সিডিজ গাড়ি দাঁড়িয়ে থাকে, দামি গড়ি, লাক্সারিয়াস পোশাক আশাক, আর এই সব কিছুই আমি বিল্ড করেছি একদম শূন্য থেকে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সব মোটিভেশনাল স্পিকারদের জীবন কাহিনী সেম কেন হয়? সব বিলিয়নারদের জীবন কাহিনী এত কষ্টের কেন হয়? আর এখানে আসে সাপোর্ট সাইকোলজির কথা। সাপোর্ট সাইকোলজি 2টি জিনিস নিয়ে গঠিত হয়। নাম্বার 1, উইক অ্যাকশন ট্র্যাকার। নাম্বার 2, হার্ডেল ব্রেকার। আমরা সবাই সাইকোলজিক্যালি এমনভাবে প্রোগ্রাম করছি যে আমরা সবসময় এমন জিনিসগুলোকে সাপোর্ট করি যেগুলি দুর্বল। আমরা সেই লোকদের সাপোর্ট করি যারা দুর্বল। কিন্তু হ্যাঁ, দুর্বল ব্যক্তির উচিত একজন অ্যাকশন টেকার হওয়া। সে যদি দুর্বলও হয় আর সে যদি সবসময় কিছু না কিছু অ্যাকশন নিতে থাকে, তাহলে আমরা অটোমেটিকলি তাকে সাপোর্ট করা শুরু করি। কিন্তু কেন? ওয়েল, দ্য অ্যান্সার ইজ হার্ডেল ব্রেকার। আমরা সকলে আমাদের জীবনের বিশেষ অধিকারের সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাই। তবে যে ব্যক্তি ইতিমধ্যেই তুলনামূলকভাবে বিশাল সুবিধা প্রাপ্ত, তারা স্বাভাবিকভাবে কোনো একটা কাজ করতে গেলে কম বাধার সম্মুখীন হবে। আর স্বাভাবিকভাবে আপনি অনেক বাধার সম্মুখীন হবেন। আর আপনি যখনই আপনার জীবনে কোনো একটা হার্ডেল ব্রেক করেন আর সেই গল্প অন্য কাউকে শোনান, তখন ওই ব্যক্তিও একটা হার্ডেল ব্রেকিং ভাইব পায়। অ্যান্ড মোটিভেশন ইজ অল অ্যাবাউট ভাইব। যত কম হার্ডেলস তত কম ইন্সপায়ারিং ভাইব।
যত বেশি হার্ডেলস তত বেশি ইন্সপায়ারিং ভাইব। আর এই কারণে বেশিরভাগ বলিউড মুভিগুলোর মধ্যে হিরোদের দুর্বল এবং অসহায় দেখানো হয় এবং দেখানো হয় তারা কিভাবে তাদের জীবনে অনেক স্ট্রাগলের সম্মুখীন হয় এবং অনেক হার্ডেল ব্রেক করে তারপরে গিয়ে তারা সাকসেস হয়। এবং এই একই জিনিস মোটিভেশনাল স্পিকাররাও করে, তারা দেখায় যে তারা কিভাবে তাদের জীবনে একদম জিরো থেকে বিল্ড করেছে, কিছুই ছিল না তাদের কাছে, কিন্তু আজ দেখেন তারা সব কিছু অ্যাচিভ করে ফেলেছে। তারা তাদের জীবনে অনেক স্ট্রাগল করেছে, আর আপনিও যদি এমন স্ট্রাগল করতে পারেন তাহলে আপনার লাইফ স্টোরিটাও এমনই হবে। আমরা সবাই ইলন মাস্কের মতো হতে চাই, স্টিভ জবসের মতো হতে চাই, বিল গেটসের মতো হতে চাই, কিন্তু কেন? কারণ তাদের অনেক টাকা আছে এটার জন্য? একদমই না। আমরা সকলে তাদের সম্পদের কারণে নয়, বরং তাদের গল্পের কারণে তাদের মতো হতে চাই। আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, প্রত্যেকটা বিলিয়নিয়ারই একজন ভালো স্টোরি টেলার, কিন্তু একটি ক্যাচ আছে এবং সেই ক্যাচটি হলো সিডিও ইন্সপায়ারিং স্টোরি। সহজ ভাষায় বলতে গেলে মিথ্যা অনুপ্রেরণা। স্টোরির মধ্যে মোটেও ইন্সপিরেশন নেই, কিন্তু সেটাকে তারা ইন্সপিরেশনাল বানিয়ে ফেলে। এই বিশ্বের ম্যাক্সিমাম বিলিয়নিয়াররা আপনাকে এক সিডিও ইন্সপায়ারিং স্টোরি শোনানোর জন্য মাস্টার, যেটা মোটেও বাস্তব স্টোরি নয়, বলতে পারেন আধা বাস্তব স্টোরি। 1987-এ স্টিভ জবস এবং তার সহ প্রতিষ্ঠাতা জন ডি অ্যাডামসন দুইটি 911 পোর্শে কিনেছিলেন, যেটা তাদের নতুন স্টার্টআপ কোম্পানি নেক্সটের অফিসের বাইরে পার্ক করা ছিল। কিন্তু বিনিয়োগকারীদের মিটিংয়ের ঠিক আগে তারা দুইটা গাড়ি লুকিয়ে ফেলে এবং বিনিয়োগকারীরা এটা মনে করে যে এই ছেলেগুলো নতুন কোম্পানি স্টার্টআপ করতেছে, তাদের কাছে হয়তো টাকা পয়সা নেই, তারা এত পরিশ্রমী, তারা যদি কিছু টাকা পয়সার সাপোর্ট পায় তাহলে তারা অনেক কিছু করে ফেলতে পারে, তাদের কাছে টাকা পয়সা নেই। এটা ভেবে সে সময় বিনিয়োগকারীরা অবিলম্বে নেক্সট কোম্পানিতে $20 মিলিয়ন বিনিয়োগ করেছিল। এখন আসি খুবই গরিব একটি মানুষের কথায়, ইলন মাস্ক। সে খুবই গরিব, আমার থেকে গরিব আর কি। ইলন মাস্কের বাবা সাউথ আফ্রিকাতে ইমিরেট মাইন এবং জম্বিয়াতে বড় একজন প্রপার্টি ডেভেলপার। সেভেরিন হলো সেই ব্যক্তি যার ফেসবুকে 30% শেয়ার মার্ক জুকারবার্গ ছিনিয়ে নিয়েছিল এবং ফেসবুক কোম্পানি থেকে তাকে বের করে দিয়েছিলেন। কিন্তু আমরা গল্পটাকে শুনি যে মার্ক জুকারবার্গ তার কলেজ লাইফ থেকে এত বিশাল কোম্পানি ফেসবুক তৈরি করেছিলেন। Is that they identified me as a co-founder of Facebook, which I am. You better lawyer up, asshole, because I'm not coming back for 30%. I'm coming back for everything. জেফ বেজোস, দ্য সো কল্ড সেলফ মেড বিলিয়নিয়ার, যে কিনা তার গ্যারেজ থেকে অ্যামাজনের মতো বড় কোম্পানি তৈরি করে ফেলেছে, কিন্তু সে এটি করার জন্য তার প্যারেন্টসদের কাছ থেকে $300,000 নিয়েছিল। আজকাল সবাই একটি উচ্চ বেতনের জব চায়, কিন্তু আপনি রিয়ালিটি দেখেন, রিয়ালিটিতে কিন্তু একটি হাইপিং জব মোটিভেশন নয়, আপনার রিয়েল স্কিলের মাধ্যমে আসে। আপনাকে, আমাকে এবং সবাইকে বিলিয়নিয়াররা জেনে বুঝে এমন কাহিনী শোনায় যাতে করে আমাদের সেই লোকদের উপর সিম্পাথি ফিল হয়। দেখেন, এটা সিম্পল যে যদি কেউ শুরু থেকেই ধনী হয় তাহলে তার প্রতি না আমাদের সিম্পাথি ফিল হবে আর না আমরা তার স্টোরি শুনে ইন্সপায়ারিং হব। শুধুমাত্র এই কারণে তারা একটি ভালো এবং ধনী পরিবার থেকে বিলং করা সত্ত্বেও তারা শুধু তাদের জীবনের খারাপ সময়গুলোই আমাদের সাথে শেয়ার করে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সবই মিথ্যা। বিশ্বের প্রতিটি বিলিয়নিয়ারের স্ট্যাটাস তার ফ্যামিলি ওয়েলথ, লেবার এক্সপ্লোরেশন, গভর্নমেন্ট সাপোর্ট অ্যান্ড টুথলেস কম্পিটিশন ডিস্ট্রাকশনের উপর বিল্ড হয়েছে। আমি জানি আপনি এখন কি ভাবছেন। যদি তাই হয় তাহলে এই বিলিয়নিয়াররা কেন আমাদের সবার কাছ থেকে সত্যটা গোপন করে রাখেন? কেন আমাদের সবাইকে এত বড় বড় মিথ্যা বলা হচ্ছে? তাহলে চলুন জানি আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটি হলো লং টার্ম মনিটারি বেনিফিট, যা এই বিলিয়নিয়ারদের এই ধরনের গল্প বলার পরে মিলে। এখন আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটির মাধ্যমে আপনি এই বিলিয়নিয়ারদের গল্প বলার যে বাটারফ্লাই ইফেক্ট আছে সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। কিম কার্দাশিয়ান ওপেনলি লোকদের সামনে বলেছিল যে 16 বছর বয়সে তাকে একটি কাপড়ের দোকানে কাজ করতে হয়েছিল, তার কাছে টাকা পয়সা ছিল না এবং তিনি তার জীবনে অনেক আর্থিক কষ্টের সাক্ষী ছিলেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং আজ দিনরাত পরিশ্রম করার পর, অনেক সমস্যা কষ্ট সমাধান করার পর আজ সে একজন বিলিয়নিয়ার, সেলফ মেড বিলিয়নিয়ার। বাট ইন রিয়ালিটি কিম কার্দাশিয়ানের বাবা রবার্ট কার্দাশিয়ান তার ফ্যামিলির জন্য $100 মিলিয়ন ট্রাস্ট ফান্ড রেখে গিয়েছিলেন। তাহলে কেন এই মিথ্যে হৃদয় স্পর্শী গল্প মানুষকে শোনাচ্ছে? আমি আপনাকে বলছি, আমরা সবাই যখন কিম কার্দাশিয়ানের গল্প শুনি তখন একটি গল্প সংযুক্ত হয়, কিম কার্দাশিয়ানের ব্র্যান্ড স্কিম। কিমের এই স্টোরি সামনে আসার আগে মানুষ শুধুমাত্র তার ব্র্যান্ডের প্রোডাক্ট বাই করত, কিন্তু আজ মানুষ কেবল প্রোডাক্টই বাই করে না, প্রোডাক্টের সাথে সাথে
কিমের কঠোর পরিশ্রম, তার সংগ্রাম, তার জীবনে যে আর্থিক যন্ত্রণার মুখোমুখি হয়েছিল সেগুলিও বাই করে। মোটিভেশনাল স্পিকাররা এইসব ভুয়া গল্প বলে আরও দুটি পাওয়ারফুল বেনিফিট পায়। নাম্বার 1, কন্ট্রোভার্সিয়াল ফুলব্যাক। বিলিয়নিয়াররা বিতর্কের সাথে সবসময় জড়িত থাকে। আমি আপনাকে শুরুতেই বলেছিলাম সমর্থন। মনোবিজ্ঞান অনুসারে আমরা সবসময় দুর্বলদের সমর্থন করি, কিন্তু বিলিয়নিয়াররা তো দুর্বল নয়। তাহলে কিভাবে তারা সাধারণ মানুষকে তাদের পক্ষে আনবে? স্টোরি টেলিং। এমন একটা কাহিনী শোনাও যাতে করে আপনার পাওয়ারের থেকে আপনার স্ট্রাগলের স্টোরিটা বেশি মানুষের কাছে ফুটে ওঠে এবং আরও বেশি লোক আপনার গল্পের সাথে নিজেকে রিলেট করতে পারে এবং আপনার উপর হওয়া কন্ট্রোভার্সিটাকে ভুলে তাদের সবসময় যেন আপনার স্ট্রাগলের স্টোরিটা মনে পড়ে যায়। তাই যখনই কোনো মোটিভেশনাল স্পিকার বা বিলিয়নিয়ারদের সাথে কোনো কন্ট্রোভার্সিয়াল ইভেন্ট হয়, তাদেরকে এক্সপোজ করা হয়, তখনই সেই লোকগুলো আপনাকে একটি কাহিনী শোনাতে শুরু করে, এমন কাহিনী যেটাতে আপনি নিজেকে রিলেট করতে পারবেন এবং আপনার মনোযোগ সেই কন্ট্রোভার্সি থেকে সরে সেই গল্পের উপর চলে আসে। আপনি হয়তো কিছু সময় পরে সেই কন্ট্রোভার্সিটাকে ভুলে যাবেন, কিন্তু আপনি সবসময় সেই গল্পটি মনে রাখবেন যেটার মধ্যে অনেক ইমোশন, অনেক স্ট্রাগল, অনেক পরিশ্রম করে কিছু অর্জন করার গল্প ছিল। কারণ আমরা সবসময় দুর্বলদের সমর্থন করি। দ্বিতীয় বেনিফিটটি হলো কন্ট্রোল অপোজিশন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সরকার বিলিয়নিয়ারদের বিরোধিতা করছে তাদের খারাপ অভ্যাসের কারণে। অনেক কাজে পারমিশন দিতে চায় না, রেস্ট্রিকশন লাগিয়ে দেয়। দিস ইজ ব্যাড ফর বিজনেস। সো এগেন, স্টোরি টেলিং। পলিটিক্স ইজ রং বাই পিপল। মানুষ নেই মানে পলিটিক্স নেই। তাই বিলিয়নিয়াররা আলাদা আলাদা কৌশল অবলম্বন করে এমন গল্প বলে যে সাধারণ জনগণ এইসব বিলিয়নিয়ার এবং তাদের কোম্পানির পক্ষে চলে আসে। তারপর যারা গভর্নমেন্টের পক্ষে দাঁড়িয়েছিল তারা আবার সেই বিলিয়নিয়ারের কোম্পানির সমর্থনে চলে আসে এবং গভর্নমেন্টের বিরোধিতা করতে শুরু করে। আর যখন রাজনৈতিক দলগুলো নির্বাচনে জয়লাভের জন্য বুথ পর্যন্ত কিনতে পারে, তাহলে একজন বিজনেসম্যানকে পারমিশন দেয়া, বিজনেসম্যানকে সাপোর্ট করা, এটা কি তেমন বড় কিছু নাকি? ইলন মাস্কের বিরুদ্ধে বহুবার অভিযোগ দায়ের করা হয়েছে যে লেবার এক্সপ্লয়টেশন করার, কিন্তু এই বিষয়ে আজ পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। জেফ বেজোস, অ্যামাজনের একজন কর্মচারী, বলেছেন যে অ্যামাজনের গুদামগুলির কাজের অবস্থা এতটাই খারাপ যে তাদের বোতলের মধ্যে প্রস্রাব করতে হয়। কিন্তু আমরা সবসময় এটা মনে রাখি যে জেফ বেজোস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ম্যাকডোনাল্ডসে দিনরাত কাজ করে একটি ছোট্ট গ্যারেজ থেকে কোম্পানি শুরু করে এত পরিশ্রম করে আজ তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে একজন হয়ে উঠেছেন। তিনি একজন কিংবদন্তি এবং আমরা তার মতো হতে চাই এবং আপনি, আমরা তাকে নকল করতে শুরু করি। আমরা মনে মনে এটা ভাবি যে আমিও ইলন মাস্কের মতো সপ্তাহে 100 ঘন্টা কাজ করব আর আমি একজন বিলিয়নিয়ার হয়ে যাব। বাট এক মিনিট, আমি কি এটা বলছি যে এই বিলিয়নিয়াররা কঠোর পরিশ্রম করেনি? তারা কি সবকিছু বিনামূল্যে পেয়ে গেছে? একদমই না। অবশ্যই আপনাকে একজন বিলিয়নিয়ার হওয়ার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে এবং এটি মোটেও সহজ নয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বিলিয়নিয়ার এবং এই মোটিভেশনাল স্পিকাররা যে কাহিনী আমাদেরকে তারা শোনায় সেগুলি শুধুমাত্র একটি বিপণব কৌশল, যাতে করে তাদের ভালো ইমেজ থাকে এবং তারা যেন যে কোনো বিতর্ক থেকে সহজেই বেরিয়ে আসতে পারে। আমি শুধু এটা বলতে চাই যে কোনো বিলিয়নিয়ার বা মোটিভেশনাল স্পিকারের গল্প শোনার পর তাদের কপি করতে শুরু করবেন না, কারণ আপনি জানেন না তারা কি সেলফ মেড নাকি তারা একটি ধনী পরিবার থেকে এসেছে। কিন্তু আপনি কি জানেন বিলিয়নিয়াররা ভালো একটা কর্মসংস্থা তৈরি করে এবং তারা সোসাইটিতে অনেক ভ্যালু প্রদান করে। তবে এমন একটা ক্যাটাগরি রয়েছে যে ক্যাটাগরির লোকগুলো সমাজটাকে ভিতরে ভিতরে উই পোকার মতো খেয়ে শেষ করে ফেলছে, আর সেগুলো হলো ফেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। যখন আমরা অনলাইনে তাদের ভিডিও দেখি তখন আমরা মনে করি এই লোকগুলো এত পরিশ্রম করে গাড়ি বাড়ি স্ট্যাটাস সব কিছু করে ফেলেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আর এই বাস্তবতা এতটাই ভিন্ন যে যেটা আপনার মাথা ঘুরিয়ে দিবে। কিন্তু সত্যটা কি? আর সত্যটা যদি জানতে চান তাহলে আপনি আমাকে এই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দিতে পারেন। তাহলে ফেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি বিস্তারিত ভিডিও আনবো। আর আপনাকে ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।